হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইমন একটু বলেন সবাইকে জয়েন করে ফেলতে, আমি দেরি করব না, শুরু করে দিব। আচ্ছা ম্যাম, বলে দিতে। যারা জয়েন পারে আর কি, যারা অ্যাভেলেবল। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম। ওকে, ঠিক আছে, আমি হচ্ছে ক্লাসটা স্টার্ট করে দিই। আর লামিসা, আপনি হচ্ছে একটু রেকর্ড করেন, ওটা একটু যারা আসে নাই বা আপনাদের গ্রুপে হচ্ছে একটু দিয়ে দিয়েন, যাতে যারা জয়েন করে নাই তারা যাতে একটু জানতে পারে। হ্যাঁ, তো আমাদের সিলেবাস যদি আমি যাই, আমাদের সিলেবাস আসলে আপনাদের এই কয়েকটাই হচ্ছে সিলেবাস। এটা হচ্ছে লেকচার 1। লেকচার 1-এ ছিল হচ্ছে 2টা স্লাইড, এই 2টা স্লাইড। আর পরে হচ্ছে রেজিস্টারের যে স্লাইডটা লেকচার 2-তে আমি পড়িয়েছিলাম। দেন মাল্টিপ্লিকেশন আর হচ্ছে ডিভিশন। আপনাদের সিলেবাস হচ্ছে টোটাল 4টা লেকচার। ঠিক আছে, 4টা লেকচার মিলে স্লাইড হবে মোস্ট প্রবাবলি 5টা। সেই 5টা স্লাইড হচ্ছে আপনাদের মিডের সিলেবাস। সো সিলেবাস আসলে কম। আপনাদের যদি শুক্রবারে এক্সাম থাকে, শনিবার আসলে একদিন প্রিপারেশনের জন্য এনাফ। কারণ যতটুকু পড়ানো হয়েছে, যারা ক্লাসে রেগুলার ছিলাম বা আগে একটু গোছানো আছে, তাদের জন্য লেকচারগুলো শেষ করতে খুব একটা সমস্যা হবে না। হ্যাঁ, তো আমাদের ফার্স্টে যে স্লাইডটা ছিল, এটা হচ্ছে ছোট যে স্লাইডটা। তো এখান থেকে বেসিক্যালি যেগুলো আমরা আর যেগুলো বলেছিলাম ক্লাসে, ওগুলাই ফলো করবেন। আমি তাও হচ্ছে রিপিট করে দিচ্ছি যে আমি ক্লাস লেকচার যখন দিয়েছিলাম তখন আসলে কি সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো আপনাদের কোশ্চেনের প্যাটার্ন গুলো নিয়েও কিন্তু আমি তখন আলোচনা করে দিয়েছিলাম। তো ওই টাইপস এর কোশ্চেনই আসলে আসবে। ক্লাস রেগুলার করলে কোশ্চেনের প্যাটার্ন বুঝতে সমস্যা হবে না, এটা আমি শুরু থেকেই বলে আসতেছি, এখনো আবার বললাম। তো এখান থেকে যে ডেফিনেশন গুলা পড়বেন, যে আর্কিটেকচার কি, হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, ফার্মওয়্যার পড়ায় নেই, সো এটা লাগবে না। জাস্ট হার্ডওয়্যার, সফটওয়্যার আর হচ্ছে আর্কিটেকচার। আর ডেফিনেশন কিন্তু সিঙ্গেল কোনো ডেফিনেশন হবে না, দেখা যাবে হয়তোবা কোনো একটা বড় পোর্শনের সাথে, বড় একটা কোশ্চেনের সাথে একটা পার্ট হিসেবে হয়তোবা ডেফিনেশন অ্যাড করা হয়েছে, বাট আপনি সিঙ্গেল ডেফিনেশনটা পাবেন না। হ্যাঁ, আচ্ছা, আমাকে তো প্রপারলি শুনতে পাচ্ছেন সবাই, তাই না? জি ম্যাম। আচ্ছা, আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা বলতে পারেন, মানে যদি বুঝতে কিছু সমস্যা। আর এরপরে হচ্ছে দেন যেটা যাবেন সেটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। সো এটার তো ডায়াগ্রামটা আমরা দেখছিলামই, ব্লক ডায়াগ্রামটা, যে এখানে বেসিক ইউনিট গুলা কিভাবে একটা আরেকটার সাথে ইন্টারাকশন করে, বা কিভাবে আপনাদের কুইজেও কোশ্চেন আসছিল যে একটা মাল্টিপ্লিকেশন অপারেশন কিভাবে আসলে বেসিক ইউনিটের মাধ্যমে এক্সিকিউট হয়। সো এটা দেখলাম অনেকেই ভুল করছেন, তো এটা আসলে আমি তো উল্লেখ করে দিছিলাম বেসিক ইউনিটের মাধ্যমে। তাহলে তো আলটিমেটলি মাল্টিপ্লিকেশন কিসের মধ্যে পড়তেছে? অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে। কারণ আমরা এএলইউ এর মাধ্যমেই তো হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডিশন, সাবট্রাকশন করি। সো তাহলে অ্যারিথমেটিক যে কোনো অপারেশন যখন আমি করব, আমার এই 5টা ইউনিটই লাগবে, এই 5টা ইউনিটের মধ্যে ইন্টারাকশন হতে হবে। বাট আপনারা দেখলাম অনেকেই বলতেছিলেন যে ম্যাডাম মাল্টিপ্লিকেশন তো সিলেবাসে ছিল না, বা অনেকেই ভুল করছেন। এটা আসলে ভুল করার কিছু ছিল না, আমি যেখানে উল্লেখ করে দিয়েছিলাম কোশ্চেনে যে একটা মাল্টিপ্লিকেশন কিভাবে কম্পিউটারের বেসিক ইউনিটের মধ্যে এক্সিকিউট গুলো হয়, সেটা আপনি ডেসক্রাইব করেন বা সেটার একটা ডায়াগ্রাম ড্র করেন। হ্যাঁ,
তো এটা হচ্ছে ক্লাসে আমি একরকম ভাবে করাইছিলাম, ক্লাসে এটাই করাইছিলাম, বাট হয়তোবা একটা অ্যারো সাইন মিসিং ছিল। তো ক্লাসে যেটা করাইছি সেটা আপনি যদি এক্সামে আসে ওইটা লিখলেও হবে, ওইটা ড্র করে দিলেও হবে, অথবা স্লাইডে যেটা দেওয়া আছে এটাকেও ড্র করলেও হবে। হ্যাঁ, তো এটা আমি জাস্ট একটু বলে দিই যে এখানে যেটা সমস্যা কিছু না। নর্মালি আমাদের কি হয়, আমরা যদি হিউম্যান বডির কথা চিন্তা করি, আমাদের হিউম্যান বডিতে মেইন অর্গান কি, ব্রেন হচ্ছে আমাদের মেইন অর্গান। তো আমরা যে কোনো কাজ করি বা যাই করি না কেন ব্রেন থেকে একটা সিগন্যাল পাস হইতে হয়। অপোজিট কি হয়, যে ব্রেন থেকে যেমন সিগন্যাল আমাদের হাতের মধ্যে আসতে হয়, আমি যদি হাত নাড়াই, এবং হাত থেকেও একটা সিগন্যাল ব্রেনের কাছে যেতে হবে, তাই না? মানে দুইটা তো দুই দিক দেখে আসতে হবে, ব্রেন থেকেও সিগন্যাল আসতে হবে, আবার হাত থেকেও সিগন্যাল ব্রেনে যাইতে হবে। এরকম ভাবেই কিন্তু আমাদের হিউম্যান বডি কাজ করে। সো সেম ভাবে আসলে কম্পিউটারের কন্ট্রোল ইউনিট ছাড়া সে কিছুই বুঝে না। সো কন্ট্রোল ইউনিট থেকে যেমন প্রত্যেকটা ইউনিটের কাছে সিগন্যাল পাস হবে, সেম ভাবে প্রত্যেকটা ইউনিট থেকে কন্ট্রোল ইউনিটের কাছে আসলে সিগন্যাল পাস হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো কেউ যদি মনে করেন যে এই ডায়াগ্রামটা দিবেন, এটাও দিতে পারেন। কেউ যদি মনে করেন যে না, ক্লাসে যেটা করাইছিলাম সেটা দিবেন, সেটাও দিতে পারেন। কোনো সমস্যা নাই, কোনো ভুল হবে না। ঠিক আছে, বাট মেক শিওর করবেন যে ডেটা ফ্লোটা আর কন্ট্রোল ফ্লোটা যাতে আমরা আলাদা করে ডিফারেন্সিয়েট করে দিতে পারি। সো এই তো এরপরে তো হচ্ছে কিভাবে এক্সিকিউট হয় ওটারই ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। তো এই স্লাইডে তো আসলে আর কিছু নাই। সো এই স্লাইড নিয়ে কি কোনো কনফিউশন আছে বা বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম একটা ছোট ইস্যু ছিল, সেটা হচ্ছে ম্যাম হ্যাঁ। সিটিতে তো হচ্ছে ডিরেক্ট তো ডায়াগ্রাম মানে উল্লেখ করা ছিল না, এই জন্য আমি না। বলছিলাম কি নিচে যেই স্টেপ গুলা দেয়া, আমি ওই হ্যাঁ, স্টেপটা মানে স্টেপ বলতে এগুলো দিয়েছিলেন? জি জি ম্যাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে তো শুধু এএলইউ এর কথা বলা হয়েছে। হ্যাঁ, এখন যদি আপনি মাল্টিপ্লিকেশন আরো স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেন তাতেও সমস্যা নাই। হ্যাঁ, মানে যদি এক্সপ্লেনেশন দেন তাতেও সমস্যা নাই, যদি একটা এক্সাম্পল দিয়ে আপনি এক্সপ্লেন করে দেন তাতেও সমস্যা নাই, যদি ডায়াগ্রাম কেউ ড্র করে এক্সপ্লেন করে দেন তাতেও সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা কোশ্চেনের অ্যান্সার মানে মার্কসটা বুঝে আসলে অ্যান্সার করবেন। দেখা যাচ্ছে যে মার্কস কম, আপনি প্রিসিয়াসলি অ্যান্সার করেন, একটু টু দা পয়েন্টে অ্যান্সার করার চেষ্টা করবেন। এখন যেহেতু বড় হয়েছেন, কিভাবে কোশ্চেনের অ্যান্সার করতে হয় এটা আপনারা জানবেন, এটাই আসলে এক্সপেক্টেড। হ্যাঁ, এটা আসলে শেখানোর কিছু নাই। সো কোশ্চেনটা বুঝে আপনি বলবেন। যেমন ওইটা কিন্তু সব থেকে ভালো হইতো যদি একটা এক্সাম্পল দিয়ে আপনি এক্সপ্লেন করে দিতেন, অথবা ডায়াগ্রামটাও যদি এক্সপ্লেন করে দিতেন যে তাহলে মাল্টিপ্লিকেশন হচ্ছে এলিওর অংশ, তাহলে এভাবে ভাবে কাজটা করে, তাতেও কিন্তু হবে। হ্যাঁ, তো যে যেটাই করেন না কেন সুন্দর মতো এক্সপ্লেন করে দিলে আসলে মার্কস পেয়ে যাবেন। আর ফাইনালে মিডের জন্য আসলে সেম জিনিস, মিডেও যদি এরকম আসে, আপনি যদি সবকিছু প্রপারলি এক্সপ্লেন করে দেন, এটা ওকে। আচ্ছা, এরপরে যে স্লাইডটা ছিল সেটা হচ্ছে আমাদের এই স্লাইডটা, ইন্ট্রোডাকশন আর একটা যে পিডিএফটা ছিল। সো এখান থেকে কিন্তু আমি এগুলা কিছুই পড়াই না, রেগুলেশন ক্লাস এই জিনিসগুলো কিছুই পড়তে হবে না, ডিরেক্টলি চলে যাবেন হচ্ছে 7 গ্রেড আইডিয়ার মধ্যে। সো 7 গ্রেড আইডিয়া আমি ক্লাসেও বলছি যে এখান থেকে ডিরেক্ট কোশ্চেন, যে আপনি বা সিনারিও বেস কোশ্চেন, যে একটা সিস্টেম ডিজাইন করতে গেলে আপনাকে কোন কোন কনসেপ্ট মাথায় রেখে কোশ্চেন ডিজাইন করতে হবে, অথবা ওই যে আপনাদের ইয়াতে যেমন আসছে, কুইজে যেরকম আসছিল যে স্পেসিফিক ভাবে যে প্যারালেলিজম বলতে কি বুঝেন, অথবা প্যারালেলিজম পাইপলাইনিং এর পার্থক্য। সো এটা আপনার মানে দুই ভাবেই আসতে পারে, যে কোন একটা ইন্ডিভিজুয়াল আমি উল্লেখ করে দিয়ে আমি বললাম যে এটা কেন দরকার, এটাকে এক্সপ্লেন করেন, অথবা পার্থক্য দিলাম, অথবা ব্রিফ ডিসক্রিপশন, যে আপনি একটা ডিজাইন করতে গেলে আপনাকে কোন কনসেপ্ট গুলো মাথায় রেখে ডিজাইন করতে হবে সেগুলাকে আপনি আলোচনা করেন। তো সব রকম ভাবেই আপনাকে পড়তে হবে, মানে ডেসক্রিপশন সহকারে এগুলার পড়তে হবে। শর্ট শর্ট ডেসক্রিপশন গুলো একটু মাথায় রেখে পড়তে হবে। আর এগুলো বুঝলে আসলে ডেসক্রিপশন পড়ারও কিছু নয়, আপনি এমনিতেই লিখতে পারবেন। আমি যেভাবে ক্লাসে বলছি সেভাবে যদি আপনি বুঝে থাকেন, ক্লাস করে থাকেন, আপনি আসলে এটা এমনিতেই এক্সপ্লেন করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে তো এগুলা পড়াই নেই, যেটা পড়াইছি যে লেভেল অফ প্রোগ্রাম কোড। সো লেভেল অফ প্রোগ্রাম কোড থেকে তো আমি ক্লাসেও বলছিলাম যে ডিফারেন্ট পড়তে হবে, যে 3 ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি, মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য, বা তাদের আইডেন্টিফিকেশন, যে আমি একটা কোড দিয়ে দিলাম ওইটা কি আসলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নাকি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নাকি আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ, সেটাকে আপনি আইডেন্টিফাই করেন। বা আসলে কেন আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কেন প্রয়োজন, প্রত্যেকটার ইম্পর্টেন্স, এই জিনিসগুলো আপনাদের পড়তে হবে। আচ্ছা, এগুলো তো তারপরে কিছু পড়াই নেই। আর্কিটেকচারের ডেফিনেশন তো ওই স্লাইডটা থেকেই পড়বেন। আর এখানে তো আর কিছুই লাগবে না, ডিরেক্টলি যেটা চলে যাবেন সেটা হচ্ছে পারফরমেন্স সেকশনে।
সো পারফরমেন্স সেকশনে তো আসলে আমরা অনেক কিছুই পড়েছি। আমরা পড়েছি হচ্ছে থ্রুপুট, রেসপন্স টাইম, সিপিইউ টাইম, এই তিনটা পড়েছি পারফরমেন্স সেকশনে। আর আরেকটা পড়েছিলাম এমডালস ল। তো এখান থেকে ওই যে রেসপন্স টাইম, থ্রুপুট, এগুলা জাস্ট ডেফিনেশন, যদি কখনো যদি ডেফিনেশন চলে আসে, বা সম্পর্কটা যে রেসপন্স টাইমের সাথে থ্রুপুটের সম্পর্কটা কি, তারপরে ম্যাথ ক্লাসে যেরকম ভাবে করিয়েছিলাম বা কুইজে যেরকম দিয়েছিলাম, ওই টাইপসের ম্যাথই আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, কম্পারিজন টাইপের, যে দুইটা সিস্টেমের মধ্যে পারফরমেন্স কম্পেয়ার করেন অথবা একটা কিছু বের করেন, এরকম টাইপেরই কোশ্চেন যেগুলো আপনাদের ক্লাসে পড়ানো হয়েছে ওই টাইপসেরই। হ্যাঁ, সিপিআই তো ওইটার মধ্যেই পড়তেছে। আর এগুলো তো কিছু পড়াই নাই, এই পারফরমেন্স আমারই পড়াই নেই। ইউনি প্রসেসর, মাল্টি প্রসেসর পার্থক্যটা দেখবেন, যেটা আমি ক্লাসেও বলছিলাম। এটা তো পড়াই নেই, এটা বাদ, এটাও বাদ। এমডালস ল পড়াইছি, বাট এমডালস ল এখান থেকে কিন্তু দেখলে হবে না। এমডালস ল আমি আপনাদের ক্লাসে যেভাবে পড়াইছি, ক্লাস লেকচারটা ফলো করবেন। সো এমডালস ল ম্যাথ আসবে, ম্যাথমেটিক্যাল টাইপের জিনিসপত্র আসতে পারে, অথবা এমডালস ল কি সেটাকে ডেসক্রাইব করেন ফর্মুলা আকারে, অথবা ফর্মুলাটাকে ডিরাইভ করেন, এই টাইপের জিনিসপত্র, বা ফর্মুলাটাকে স্টেট করেন, এমন টাইপের জিনিসপত্র আপনাকে এখান থেকে দেখতে হবে। ঠিক আছে? সো এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে এই স্লাইডটা নিয়ে? ম্যাম, এনহান্স ল যদি ডিরাইভ করতে বলেন সেক্ষেত্রে কি লটা লিখবো আর হচ্ছে সূত্রটা লিখে দিব? হ্যাঁ, ওটাই তো, মার্কস বুঝে আনসার করবেন, ল, তারপরে হচ্ছে ফর্মুলাটা লিখে ওটাকে ডিরাইভ করবেন, মানে স্টেটমেন্ট আকারে যে কোনটা কি সেগুলাকে লিখে দেবেন, অথবা কোনো চেঞ্জেস যদি দিয়ে দেয় ওই চেঞ্জের জন্য যে আপনি নতুন একটা ফর্মুলা আনতে আসতে পারেন, এরকম করে আপনি করবেন। ঠিক আছে? সোজা কথা, লটাও আপনাকে জানতে হবে যে এমডাস লটা কি, শুধুমাত্র ম্যাথস দেখলেই হবে না। হ্যাঁ, যেমন আমি ক্লাসেও তো বলেছিলাম যে এমডাস লটা কি, তো ওইটা থিওরি আকারেও দেখতে হবে যে এমডাস লটা কি, বা ফর্মুলাটা কি, ফর্মুলার গুলো ডেরিভেশন। ঠিক আছে? জি। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে। ম্যাম এখান থেকে হ্যাঁ। যেহেতু এটা যেহেতু পুরোপুরি সিটের সিলেবাস ছিল, তো এটা তো কমপ্লিটলি আবার মিডে কমপ্লিটলি আছে না ম্যাম? মানে কোনো পার্ট তো আমরা বাদ দিচ্ছি না না পুরোটাই না তো? না 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 না, কুইজে যা আসছে সেগুলো যে বাদ দিবেন এরকম না, ওই টপিকগুলো আপনাকে পড়তে হবে। এখন হয়তোবা কুইজে আমি এক প্যাটার্নের কোর্সে হয়তোবা ওই প্যাটার্নটা নাও আসতে পারে এরকম, বাট আপনি টপিক বাদ দিবেন না, কোনো কিছুই বাদ দেওয়ার নাই। হ্যাঁ, কুইজে যে টপিকগুলো আসছে বা কুইজের সিলেবাসটাকেও ইনক্লুডেড কিন্তু। Thank you. আচ্ছা, ঠিক আছে। ম্যাম, যদি একটু কুইজের কোশ্চেনটা দিয়ে দিতেন আপলোড করে। কুইজের কোশ্চেন, আচ্ছা ঠিক আছে, আমি ওইটা আজকে তো সম্ভব না, আমি কালকে অফিসে গেলে কালকে আমি খুঁজে পেয়ে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে যেটা ছিল সেটা হচ্ছে রেজিস্টার। তো রেজিস্টারে তো হচ্ছে যে রেজিস্টারের ডেফিনেশন বা বেনিফিটস গুলো তো পড়তে হবে, যে রেজিস্টার কেন প্রয়োজন, রেজিস্টার মেমোরির পার্থক্য, দেন হচ্ছে এই যে বেসিক রেজিস্টার তো আসলে আলাদা করে পড়ার কিছু নাই, শিফট রেজিস্টার পড়লে আলটিমেটলি আপনি বেসিক রেজিস্টারটা আপনার জানা হয়ে যাবে, সো এটা তো আলাদা করে পড়ার দরকার নেই। তো শিফটিং থেকে কিন্তু আমি ম্যাথ তো করাইছিলাম, ম্যাথ বলতে ওই যে রাইট শিফট আর লেফট শিফট, যে কোনো একটা সিরিয়াল ইনপুট দেওয়া থাকবে, আপনি এখানে লেফট শিফট পারফর্ম করেন অথবা রাইট শিফট পারফর্ম করেন। হ্যাঁ, সো এমন টাইপের জিনিসপত্রও আসতে পারে, অথবা ডায়াগ্রামও আসতে পারে, অথবা দুইটাই আসতে পারে, যে একটা এক্সাম্পল দিয়ে দিলাম, ওইটা থেকে বললাম যে ডায়াগ্রাম প্লাস আপনি এক্সিকিউট করেন। ঠিক আছে? আর এরপরে হচ্ছে বাইডিরেকশনাল শিফট রেজিস্টার, এটা তো আমি বলছি, যেটা ডেফিনেশনও পড়তে হবে, মাঝে মাঝে ডিফাইন বলে দেয়। আর এরপরে যেটা সেটা হচ্ছে যে এই ডায়াগ্রামটুকু প্লাস হচ্ছে ফাংশনাল টেবিলটা, সো কিভাবে ফাংশনাল টেবিলটা আসলে ডায়াগ্রামের মাধ্যমে এক্সিকিউট হচ্ছে সেটা এক্সপ্লেন করতে হবে, যদি আপনাকে বলে যে ওয়ার্কিং প্রসেসটা এক্সপ্লেন করতে। হ্যাঁ, অথবা মার্কস যদি একটু বেশি মার্কের থাকে, যে আপনাকে জাস্ট বললো যে বাইডিরেকশনাল শিফট রেজিস্টার কিভাবে কাজ করে, মার্কস যদি 4 মার্কের থাকে, তখন যদি শুধুমাত্র ডায়াগ্রাম আর ট্রুথ টেবিলটুকু দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, আপনাকে একটা শর্ট এক্সপ্লেনেশন দিতে হবে যে কিভাবে আসলে কাজ করতেছে এই ফাংশনাল টেবিলটা, সেন্টেন্সিয়াল ফর্মে এক্সপ্লেনেশন দিয়ে দিবেন। ঠিক আছে? সো বুঝতে পারছেন? আর কিছু এখান থেকে কোনো কনফিউশন আছে এই স্লাইডটা থেকে? না ম্যাম। আচ্ছা, এরপরে তো আমরা পড়ছিলাম হচ্ছে মাল্টিপ্লিকেশন আর হচ্ছে ডিভিশন। সো মাল্টিপ্লিকেশন থেকে তো আমরা দুই ধরনের মাল্টিপ্লিকেশন দেখছিলাম, একটা হচ্ছে সাইন মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে আনসাইন নাম্বারের জন্য মাল্টিপ্লিকেশন। তো দুইটাই দেখতে হবে। সো কোশ্চেনে উল্লেখ, আচ্ছা এটা কিন্তু পড়াই নেই। হ্যাঁ, এই ব্লক ডায়াগ্রামটা লাগবে না, এটা লাগবে না। তো এখান থেকে আসলে মাল্টিপ্লিকেশন ডিভিশন দুইটা থেকেই শুধুমাত্র আপনারা ম্যাথ দেখবেন, সিমুলেশন
এখান থেকে কোনো থিওরি টিউরি কিছুই দেখা লাগবে না। আচ্ছা, কারো মনে হয় মাইক্রোফোনটা অন, ইকো হচ্ছে। ওকে, ঠিক আছে। সো যেটা বললাম যে মাল্টিপ্লিকেশন ডিভিশন দুইটা থেকে আপনারা বেশি করে ম্যাথ প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখান থেকে কোনো থিওরি বা কিছুই লাগবে না। সো ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন। তো যেটা বলতেছিলাম, সাইন আনসাইন মাল্টিপ্লিকেশন আমরা দেখেছিলাম। সো এটা কোশ্চেনে উল্লেখও থাকতে পারে যে আপনি একটা নাম্বার দিয়ে দিলে আপনি সাইন মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করেন, অথবা আপনাকে নাম্বার থেকে বুঝতে হবে যে এটা আসলে কি দেওয়া, এটা কি সাইন নাম্বার নাকি আনসাইন নাম্বার, আপনি কি করবেন সেটা আপনাকে নিজে বুঝতে হবে। হ্যাঁ, তো দুই টাইপসেরই হইতে পারে, আমি ক্লাসে তো বলছি বারবার পড়ানোর সময়। আর ফ্লো চার্ট গুলো আসলে আলাদা করে পড়তে হবে না, মানে খুব রেয়ার কেসেই হয়তো বা ফ্লো চার্ট দেওয়া হয়, বাট ফ্লো চার্ট গুলো যদি দেওয়াও থাকে, আলটিমেটলি আপনি যখন ম্যাথ সলভ করতে যাবেন, আপনি ফ্লো চার্টটা মাথায় না থাকলে কিন্তু আপনি ম্যাথ সলভ করতে পারবেন না। সো ফ্লো চার্টের জন্য আলাদা কোনো প্রিপারেশনের দরকার নাই। ইন কেস ফ্লো চার্ট এসে গেলে জাস্ট ফ্লো চার্টটুকুকে এইভাবে ড্র করে দিবেন, জাস্ট আর কিছুই না। হ্যাঁ, সো এটা হলো মাল্টিপ্লিকেশন। ডিভিশনেও সেম জিনিস। ডিভিশনে আমরা দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে রিস্টোরিং আর একটা হচ্ছে নন রিস্টোরিং, বাট দুইটাই কিন্তু আমরা আনসাইন নাম্বারের জন্য দেখেছিলাম। আমরা কিন্তু সাইন ডিভিশন পড়ি নাই, এবং ওইটা আপনাদের নাই, পড়তেও হবে না। শুধুমাত্র আনসাইন ডিভিশন আমরা পড়েছিলাম, এবং আনসাইন ডিভিশনের ক্ষেত্রে আমরা আসলে দুইটা মেথড দেখেছিলাম, একটা হচ্ছে রিস্টোরিং ডিভিশন আর একটা হচ্ছে নন রিস্টোরিং ডিভিশন। ঠিক আছে। সো কোশ্চেনে যেহেতু এটা আপনি একটা নাম্বার দেওয়া থাকলে আপনি বুঝতে পারবেন না যেটা কি রিস্টোরিং করবেন নাকি নন রিস্টোরিং করবেন, সো আপনাকে উল্লেখ করে দেওয়া থাকবে যে আপনি কি রিস্টোরিং ডিভিশন পারফর্ম করবেন অথবা নন রিস্টোরিং কোনটা পারফর্ম করবেন, সেটা আপনাকে বলা থাকবে। ঠিক আছে, সো ওই অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন। তো এখান থেকেও সেম থিং যে আপনাকে এটা পড়তে হবে না। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো কিছুই পড়তে হবে না, জাস্ট ফ্লোচার্টটা মাথায় রাখতে হবে, কারণ ফ্লোচার্ট মাথায় না রাখলে আপনি নিজেই হচ্ছে সলভ করতে পারবেন না। ঠিক আছে, তো এই তো আমাদের সিলেবাস তাহলে আসলে শেষ, আর কিছুই আপনাদের দেখতে হবে না। হ্যাঁ, এখন বলেন যে যেহেতু আমি রিস্টোরিং নন রিস্টোরিংটা হচ্ছে লাস্ট ক্লাসে করাইছিলাম, কোনো সমস্যা যদি থাকে আমাকে বলতে পারেন। কেউ বাসায় কিছু প্র্যাকটিস করছে আর কোনো প্রবলেম পাইছেন, এরকম যদি হয় বলতে পারেন। আমি কিন্তু ক্লাসে একটা করাইছিলাম, স্লাইডে কিন্তু আরেকটা আপনাদের এক্সাম্পল দেওয়া আছে, তো এগুলাও কিন্তু প্র্যাকটিস আপনারা করতে পারেন। কারো কোনো কনফিউশন আছে? ম্যাম, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন নিয়ে হালকা ছোট একটা কোশ্চেন ছিল, সেটা হ্যাঁ, হচ্ছে বলেন। যদি আমাদেরকে সাপোজ দুইটাই হচ্ছে বাইনারি ভ্যালু দেওয়া রয়েছে যে এই দুইটার মাল্টিপ্লিকেশন করেন, হুম। এবং সেক্ষেত্রে তো যদি মানে এটা দেখে তো ম্যাম বোঝার উপায় নাই ডিরেক্টলি যে আসলে এটা সাইন না আনসাইন। এখন এই ক্ষেত্রে তো আই থিঙ্ক হয়তো বলা থাকবে যদি বাইনারিতে কেন, থাকে, মানে আপনি বলতেছেন যে এরকম মানে বাইনারি নাকি ডেসিমেলে দেওয়া থাকবে, কোনটা? ডিরেক্ট বাইনারি যে আচ্ছা, 100 প্লাস হ্যাঁ, ইনটু হচ্ছে। ডিরেক্ট বাইনারি হলে তো আপনার বোঝার ওয়ে নাই এটা কি সাইন নাম্বার নাকি আনসাইন নাম্বার। বোঝার ওয়ে যদিও আছে, আপনি এমএসবি বিটটা খেয়াল করবেন, বা যাই হোক এটা উল্লেখ করা থাকবে। যদি বাইনারি ডিজিট দিয়ে কিছু দেওয়া থাকে তাহলে আপনাকে উল্লেখ করে দিবে যে আপনি সাইন মাল্টিপ্লিকেশন করবেন বা বুথ অ্যালগরিদম অ্যাপ্লাই করবেন নাকি আসলে আনসাইন। ঠিক আছে, বুঝতে পারছি। আর ডেসিমেল দেওয়া থাকলে তো আপনি দেখেই বুঝতে পারবেন যেটা কি আসলে, জি ওটা তো সমস্যা হবে না। জি। আচ্ছা, আর কিছু, আর কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, ঠিক আছে। আর ঠিক আছে, যদি কারো কোনো কনফিউশন না থাকে, আমি জাস্ট আরেকটা ছোট একটা কথা বললে আমি এই ক্লাসটা মানে শেষ করে দিচ্ছি, যেহেতু আপনাদের পরীক্ষা টরীক্ষা আছে, পড়াশোনা করতেছেন। সো যেটা কথা সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে যখন কোশ্চেন করবেন, আমি যে ইউজুয়ালি যেটা কোশ্চেনের আমার কোশ্চেন থাকে হচ্ছে ধরেন 1-এর এবিসি বা 2-এর এবি, এরকম করে আমি 1 2 3 4 5 এরকম নেই না, আমার নং থাকে কম, বাট নং এর ভিতরে হয়তো বা আমি এবিসি এভাবে করে দিই কোশ্চেন। তো আপনাদের যেটা করবেন আপনারা সেটা হচ্ছে অবশ্যই আপনারা সিকোয়েন্স মেনটেন করবেন। হ্যাঁ, মানে খাতা দেখতে যে এরকম হয় যে অনেকে 1-এর এ আনসার করেন শুরুতে, এরপরে কোথাও যে 1-এর সি আনসার করছেন, এরপরে আবার 2-এর বি আনসার করছেন, এভাবে আসলে খাতা দেখাটা খুবই ঝামেলার, এবং এটার ইম্প্যাক্ট কিন্তু আপনাদের উপরেই যায়, এটা হিউম্যান সাইকোলজি। হ্যাঁ, তো এটার জন্য যেটা আপনি করবেন যে আপনি সিকোয়েন্স মেনটেন করেন, আপনি প্রথমে 2 আনসার করেন, সমস্যা নাই, বাট 2-এর এবিসি মানে 2-এর যতগুলো নং আছে সবগুলা শেষ করে এরপর আপনি 1-এ যান। এখন বলতে পারেন যে ম্যাডাম যদি কোনো কিছু না পারি বা কোনো কিছু যদি মনে হয় যে আমি এখন পারতেছি না, বাট পরে আমার মনে হইলো পারতেছি,
সো এটার জন্য কি করতে পারেন, একটা কোশ্চেন আসলে দেখে বোঝা যায় যে এই কোশ্চেনটা আমাকে অ্যান্সার করতে কতটুকু পেজ লাগতে পারে বা কতটুকু স্পেস প্রয়োজন হতে পারে। সো আপনি একের এ বি পারলেন, একের এ বি অ্যান্সার করলেন, সি আপনি এই মুহূর্তে আপনার মনে পড়ছে না, তাহলে সি এর জন্য জায়গা রাখেন, সি এর জন্য জায়গা রেখে এরপরে 2 এর এ বি অ্যান্সার করেন। এরপরে যখন আপনার মনে হবে যে আপনার সি এখন মনে পড়তেছে তখন অ্যান্সার করেন। আর যদি শেষমেশ আপনি সময় না পান বা আপনার অ্যান্সার করতে নাই পারেন, আপনি মনে পড়ছে না, তখন আপনি ওটাকে ওই পেজটাকে কেটে দেন বা ওই যে যে স্পেসটুকু রাখছেন সেটাকে একটা দাগ দিয়ে দেন, সমস্যা নেই। বাট একটু ট্রাই করবেন, মানে এটা স্ট্রিক্টলি ট্রাই করার চেষ্টা করবেন যে যাতে সিকোয়েন্স গুলো মেনটেন হয়। হ্যাঁ, সিকোয়েন্স মেনটেন না করলে আলটিমেটলি কাউন্টিং এ আমাদেরই ঝামেলা, কারণ আপনারা যখন খাতা পান আপনারা দেখেন যে আমরা কিন্তু একটা নং ধরে আসলে মার্কিং গুলা করা হয়, সো ওগুলার সাম করা হয়, সো আলটিমেটলি ওটার ঝামেলা হয় আর কি। তো এটা একটু সবাই স্ট্রিক্টলি মেনটেন করবেন। আর আরেকটা কথা যে পার্শিয়াল মার্কিং অবশ্যই করা হবে। পার্শিয়াল মার্কিং আমি অনেক পার্শিয়াল মার্কিং করি, বাট পার্শিয়াল মার্কিং করার মতো স্কোপ আপনাকে রাখতে হবে। হ্যাঁ, ধরেন আপনি কিছু পারতেছেন না, মাল্টিপ্লিকেশন ডিভিশন আমি করতে বলছি আপনি কিছুই পারতেছেন না, তাহলে আপনি বাইনারি কনভার্ট করেন। হ্যাঁ, বা আপনি কিছু হয়তো বা কিছু ফ্লো চার্টের কিছু স্টেপ মনে আছে, আপনি জাস্ট স্টেপ গুলো একটু উল্লেখ করে দিন, তাতেও কিন্তু আপনি পার্শিয়াল মার্কিং পাবেন। কিন্তু যদি এরকম হয় যে আপনি সাদা খাতা লিখতেছেন, আপনি কিছুই জমা দিতেছেন না, বা আমি চাইছি মাল্টিপ্লিকেশন আপনি দিয়ে রাখছেন ডিভিশন, তাহলে আসলে আমার মার্কস দেওয়ার জায়গা নেই। সো মার্কস দেওয়ার পার্শিয়াল মার্কিং করার স্কোপটা আপনাকে ক্রিয়েট করতে হবে। আমি অনেক পার্শিয়াল মার্কিং করি, আমি পাস করানোর জন্য হয়তো বা একের জায়গায় যেখানে এসে 0.5 পাইতেছে বা এখানে একের বেশি আমি দিতে পারবো না, সেখানে আমি 2ও দিই, বাট আপনাকে পার্শিয়াল মার্কিং করার স্কোপটা রাখতে হবে যাতে আমি করতে পারি। সামঞ্জস্য রেখে আনসার করতে হবে। এখন সামঞ্জস্য নাই, আমি চাইছি আপনার বাবার নাম, আপনি দিয়ে রাখছেন আপনার দাদার নাম, তাহলে কিন্তু কোনো মার্কস পাবেন না। ঠিক আছে? আর মাল্টিপ্লিকেশন ডিভিশন অ্যান্সার করার ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি স্টেপগুলো প্রপারলি করতে পারেন, ফাইনালি যদি আপনার রেজাল্টটা ভেরিফাই করতে যে আপনি ভুল করে ফেলেন, রেজাল্টটা ভেরিফাই না হয়, তাহলে আপনি যতটুকু করেছেন ততটুকু স্টেপ যদি স্টেপ মেনটেন করে করতে পারেন, আপনি 50%-এর বেশি মার্কস পেয়ে যাবেন, বা অনেক সময় 50%-50%-এর বেশি ভ্যারি করে যেতে পারে। হ্যাঁ, পাবেন, অ্যাটলিস্ট কিছু মার্ক পাবেন, জিরো পাবেন না, জিরো কাউকে দেওয়া হবে না। ঠিক আছে? জিরো একমাত্র তখনই দেওয়া হবে যখন আপনি কিছুই করেন নাই, কোনো সামঞ্জস্য নাই, কিচ্ছু নাই, উল্টা পাল্টা হাবি জাবি অনেক কথাবার্তা লিখে রাখছেন, সেই ক্ষেত্রে জিরো, আদারওয়াইজ জিরো না। ঠিক আছে? তো এই হচ্ছে তাহলে কথা। তাহলে আপনারা প্রিপারেশন নেন, কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। রবিবারে আপনাদের এক্সাম 9:30টায়, তো সো হোপফুলি এক্সামটা ভালোই হবে। যারা ক্লাস রেগুলার করছেন তাদের আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আসলে ক্লাসটা এন্ড করে দিচ্ছি। আর লামিসা, আপনি হচ্ছে ক্লাসটা যেহেতু রেকর্ড করছেন, একটু সবার সাথে রেকর্ডিংটা শেয়ার করে দিবেন, আপনাদের গ্রুপে শেয়ার করে দিবেন, যাতে যারা জয়েন করে নাই তারা যাতে একটু পেয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ভালোভাবে এক্সাম দেন। ঠিক আছে? বেস্ট অফ লাক।